দর্শক, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সমসাময়িক বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, অনেক দিন পর কিন্তু 30-এর ঘরে গেল রিজার্ভ ধরে রাখার যে চ্যালেঞ্জটুকু সেটা, এবং আমাদের যে আগামী 5 মাসের আমদানি মেটানোর যে ক্ষমতাটুকু আমাদের এখন তৈরি হয়েছে, সামনের দিনগুলোতে আসলে এটাকে আমরা কত দূর আরো বড় করতে পারি, এগিয়ে নিতে পারি, যাতে সব দিক থেকে আমাদের সুবিধা হয়। ধন্যবাদ আপনার কঠিন প্রশ্নের জন্য। হ্যাঁ, রিজার্ভ অ্যাকিউমুলেট করছে, এটা এটা ভালো লক্ষণ। তারপরে তার কারণ হচ্ছে আমাদের একদিকে রপ্তানি বাড়ছে, রপ্তানি বেশ রোবাস্ট আছে, অন্যদিকে আমদানি একটু স্লো আছে। আমদানিও বাড়তে হবে, কারণ অর্থনীতির অ্যাক্টিভিটির জন্য আমদানিও প্রয়োজন আছে। ভালো পরিমাণের আমদানি আমাদের এখানে করতে হবে, কিন্তু এই রিজার্ভ মানে বর্তমানে তো স্টেবিলাইজ হয়েছে এবং কিছু অ্যাকিউমুলেশন হচ্ছে, এই দুটো জিনিস। এর জন্য একটা বড় যে একটা কারণ আছে, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি। এটাকে যদি ধরে রাখতে, রিজার্ভ যদি ধরে রাখতে চাওয়া হয়, সেটা এক্সচেঞ্জ রেটকে কিন্তু ফ্লেক্সিবল রাখতে হবে। কেন এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি রিজার্ভ স্টেবিলাইজ করে এবং অ্যাকিউমুলেট করতে হয়? কারণ যদি আমদানি বেড়ে যায়, তখন এক্সচেঞ্জ রেট ডেপ্রিশিয়েট করে যাবে। রপ্তানি যদি বাড়ে, মানে রপ্তানি মানে সাপ্লাই অফ ফরেন এক্সচেঞ্জ, আমদানি যখন বেশি করে, তার ডিমান্ড ফর ফরেন এক্সচেঞ্জ। সো এই ডিমান্ড সাপ্লাইয়ের রেজাল্ট হচ্ছে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেট অ্যাপ্রিসিয়েট করবে যদি আমাদের বেশি রপ্তানি হয়, আর এটা ডেপ্রিসিয়েট করবে যখন বেশি আমদানি হচ্ছে। এবং এই যে আন্তর্জাতিক, ধরেন আমাদের যে ব্যালেন্স অফ ট্রেড কিংবা যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, ওখানে সেই আমদানি রপ্তানি ডিমান্ড সাপ্লাইয়ের ইম্প্যাক্টটা ওখানে দেখা যাবে। সো এক্সচেঞ্জ রেট যদি ফ্লেক্সিবল থাকে, তাহলে হয় কি, এই যে এক্সচেঞ্জ রেট ওঠানামা করে রিজার্ভটাকে স্টেবিলাইজ করে। যদি এক্সচেঞ্জ রেট ফিক্স থাকে, তাহলে হয় কি, ওই আপনার রপ্তানি যদি বেশি না হয়, আমদানি যদি বেশি হয়, তখন রিজার্ভ ফল করতে থাকবে। এবং এক্সচেঞ্জ রেট অ্যাডজাস্ট যদি না করে, তখন ওই ফলটা আস্তে আস্তে রিজার্ভ আস্তে আস্তে নামতে থাকবে। সো এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি, এটা এখন আশা করি আমি বুঝাতে পারছি যে এক্সচেঞ্জের ওঠানামা করতে পারলে ফ্রিলি, তখন ওভার দ্য মিডিয়াম টার্ম, মানে একদম ইমিডিয়েট শর্ট টার্মে রিজার্ভ স্টেবিলাইজ না করতে পারে, ওভার দ্য লং টার্ম, মিডিয়াম টু লং টার্ম, তখন রিজার্ভটা স্টেবিলাইজ করবে এবং অ্যাকিউমুলেশনও হবে। তো একই সামনে যদি এটাকে আরো অ্যাকিউমুলেট করা যায়, বা অন্তত নামতে না দেওয়া হয়, তাহলে ওই এক্সচেঞ্জের ফ্লেক্সিবিলিটিটা মেনটেন করতে হবে। বর্তমানের বাংলাদেশ ব্যাংকের যে এক্সচেঞ্জ রেটের নিয়মটা আছে, রুলটা, এটা কিন্তু ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটের নিয়মই আছে। সো এইদিকে এটা একটা ধরে রাখার একটা উপায়। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে রিজার্ভটা কিন্তু মানে ভর করছে একেবারে সম্পূর্ণ রেমিটেন্স যেটা আসে প্রবাসী আয়, সেটার উপরে সবচেয়ে বড় কিন্তু শতাংশ যদি হিসাবটা বলা হয়ে থাকে, সেখান থেকে সবচেয়ে বেশি আসে। দক্ষ শ্রমিক পাঠানো এবং সেখান থেকে অর্থ উপার্জন করে আমাদের দেশে আসা এবং সেটাকে আমাদের রিজার্ভে ব্যবহার করা, সব মিলিয়ে এই প্রসেসটাতে আমরা কি মনে করি যে আগামীর জন্য বা আগামী যে ধরনের শ্রম বাজার তৈরি হচ্ছে, বাণিজ্যের বাজার তৈরি হচ্ছে, বা নতুন বাজার খোঁজার কথা যেটা বলা হচ্ছে, সেটা আমাদেরকে সহায়তা করবে রিজার্ভকে শক্ত করে ধরে রাখতে? হ্যাঁ, রেমিটেন্স তো আমাদের একটা বড় মানে ফরেন এক্সচেঞ্জ আর্নিং মেকানিজম। রেমিটেন্স এবং এক্সপোর্ট, দুটো মিলে আমরা ধরেন এক বছরে যেখানে $45 বিলিয়ন এক্সপোর্টে ফরেন এক্সচেঞ্জ আসছে, আর অন্যদিকে $30 বিলিয়ন, তার মানে $75 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ আর্নিং গত অর্থ বছরে হয়েছে। এর সাথে আরো $10-12 বিলিয়ন মাল্টিল্যাটারাল অ্যাসিস্ট্যান্স আছে। 75 প্লাস রাফলি $85 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ আর্নিং আসছে। অন্যদিকে খরচটা হচ্ছে আমদানি থেকে, ইম্পোর্ট
অফ মার্চেন্ডাইজ ইম্পোর্ট এবং এর সাথে সার্ভিসেসে আমাদের ডেফিসিট থাকে $5-6 বিলিয়ন, আর ইম্পোর্ট হয়েছে গত বছরে 60 বিলিয়ন ডলার। সুতরাং আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং এবং ফরেন এক্সচেঞ্জে এক্সপেন্ডিচার, তাতে সারপ্লাস আছে। সেটাই আলটিমেটলি যেটাকে বলে ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টস এ দেখা যায় কিছু সারপ্লাস আসছে, এবং ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টস এ ধরেন $4 বিলিয়ন সারপ্লাস, মানে যে আপনার রিজার্ভ $4 বিলিয়ন, $4.5 বিলিয়ন বেড়ে যাবে। সো এইটাই আমরা লক্ষ্য করছি যে মানে রিজার্ভ বারবার বা অ্যাকিউমুলেট করার কারণ। আর অন্যদিকে কিন্তু এটাকে বজায় রাখার জন্য আপনি যে প্রথমে প্রশ্ন করছেন, এটাকে কিভাবে ঠেকিয়ে রাখা যাবে, এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। অন্যদিকে আপনি ওই যে এক্সচেঞ্জ রেট হঠাৎ ডেপ্রিসিয়েট করে যাচ্ছে, মানে 121 টাকার জায়গায় 122-23 হয়ে যাচ্ছে, সেটাকে আবার আপনি ধরে রাখার জন্য, যেটা 2022-23 সালে যে বাংলাদেশ ব্যাংক করেছিল, রিজার্ভ থেকে রিজার্ভ ডলার বিক্রি করা আরম্ভ করেছিল। অন্যদিকে এখন যা হচ্ছে উল্টো হচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংক অনেক সময় কিছু ডলার কিনে, বরঞ্চ এটাও রিজার্ভে কত $2 বিলিয়ন নাকি বাংলাদেশ ব্যাংক গত বছরে কিনেছে। এটাও রিজার্ভ বাড়ার একটা কারণ হচ্ছে। ডক্টর সুতরাং জাইতি সাত্তার, আমরা রিজার্ভের মতন শক্ত বিষয় থেকে একটু সাধারণের বিষয় আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্ন নিয়ে আসতে চাই। সয়াবিনের দাম নিয়ে কিন্তু সবার মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা একটা কথা বলছেন, সরকারের একটা কথা আছে। এই ভোগ্যপণ্য যেটি আসলে সবার মাঝে সব সময় ব্যবহৃত হয়, এটির দাম নির্ধারণ এবং দামটাকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ যাতে সাধারণের সবচেয়ে সুবিধাটা হয়, সে বিষয়টা আসলে কতটুকু নজর দেওয়া উচিত, মুখোমুখি অবস্থান থাকা উচিত কিনা সরকার কিংবা ব্যবসায়ীদের, কথার প্রেক্ষিতে কিংবা কথার যুদ্ধে? দেখেন, একটা বাজারের একটা সোজা নিয়ম আছে। সেই নিয়মটা হচ্ছে যে যদি চাহিদা আর সরবরাহের চেয়ে বেশি থাকে, চাহিদার প্রেশারটা সরবরাহের চেয়ে বেশি থাকে, দামটা বাড়বে। হ্যাঁ? আর দাম আরেকটা বাড়ার কারণ হতে পারে যদি আমদানির উপরে শুল্ক বাড়িয়ে দেওয়া হয় কোনো কারণে, বা আন্তর্জাতিক আহ, দাম এই সয়াবিনের যদি বেড়ে যায়, সেসব কারণে দাম বাড়তে পারে। আর আন্তর্জাতিকভাবে যদি এখন কোনো কোনো পরিবর্তন নাই, যে আন্তর্জাতিক দাম কিংবা শুল্কের উপরে আমাদের কোনো চেঞ্জ নাই, তাহলে দেশীয় বাজারে চাহিদা এবং সরবরাহের জন্য চাহিদা বাড়তে থাকলে দামটা বাড়বে। এটা এখন গভর্নমেন্ট থেকে ওটাকে মানে দামটা চাপ দিয়ে কিন্তু কমিয়ে রাখা যাবে না। সুতরাং সরবরাহ বাড়ার ব্যবস্থা, মানে যত আমদানি যদি আন্তর্জাতিক পর্যায়ে কোনো দামটা না বেড়ে থাকে, আর রিজার্ভ শুল্ক বাড়ানো, সয়াবিনের তেলে এখন শুল্ক একেবারে খুবই নমনীয়। সুতরাং এটা বাজারে সরবরাহের একটা, তাহলে চাহিদার তুলনায় সরবরাহের কোনো একটা জটিলতা আছে এখানে। এই সরবরাহ কি আমদানির পর্যায়ে কোনো বাধা আছে, নাকি দেশীয় পর্যায়ে এখানে সাপ্লাই চেইন মানে কোথাও কোনো দেখা যাচ্ছে, বাধা দেখা যাচ্ছে? সেগুলো সরকারের ফিক্স করা দরকার আছে। দামকে ফিক্স করে দামটা মানে সাধারণ মানুষের জন্য খুব একটা সুবিধা করতে পারবে না। ডক্টর জাইদি সাত্তার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, ব্যবসায়িক নানা বিষয় নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন PRI পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার।